নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যেমনি কথা দিয়েছিলাম, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত। এই ভিডিওতে যেটা আমাদের আলোচ্য বিষয়বস্তু সেগুলো হচ্ছে ডিফারেন্ট ফিল্ডস অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এ কি কি ফিল্ড আছে, তাছাড়া আমরা দেখব যে মার্কেটিং ফানেল কি, কাস্টমার জার্নি কাকে বলে, কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বিভিন্ন রকমের কাস্টম অডিয়েন্স সেট করব, সেই জিনিসটা আমরা দেখব। এবং ফাইনালি আমরা আলোচনা করব একটা সম্পূর্ণ নতুন টপিক, SWOT অ্যানালিসিস কি তার উপরে। তো চলুন আর দেরি না করে আমার কম্পিউটার স্ক্রিনে যাই ও ডিসকাশন স্টার্ট করি। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমি স্লাইড শেয়ার করে দেখাচ্ছি। তো আজকের যে টপিকগুলো আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ফিল্ডস অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ের কী কী ফিল্ড আছে, মার্কেটিং ফানেল কি সে সম্বন্ধে আমরা জানবো, অডিয়েন্স টার্গেটিং আমরা কিভাবে ডিফারেন্ট অডিয়েন্সকে, বিভিন্ন ধরনের মানুষকে আমরা টার্গেট করবো থ্রু ডিজিটাল মার্কেটিং সেটা জানবো, আর SWOT অ্যানালিসিস সম্বন্ধে জানবো। এটা একটা নতুন টপিক, এটা সম্বন্ধে একটা বেসিক ধারণা, ইন্ট্রোডাক্টরি ধারণা আমরা নেব এবং পরের ভবিষ্যতের ভিডিওতে আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো শুরু করা যাক আর দেরি না করে। তো আমাদের প্রথমেই যেটা টপিক হচ্ছে সেটা হলো ফিল্ড অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং একটা খুবই বড় ফিল্ড, একটা খুবই ভাস্ট টপিক। ডিজিটাল মার্কেটিংকে এত বড়ই টপিক যে কোনো একটা নির্দিষ্ট অংশে ভাগ করা যায় না। তো এই জন্য ডিজিটাল মার্কেটিংকে তিনটে পার্টে আমরা ভাগ করেছি। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে ডিজিটাল মার্কেটিং করার জন্য কি কি মিডিয়াম আমরা ইউজ করি, যেমনি ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপ, এইগুলো হচ্ছে মেন। এই তিনটে মিডিয়াম আমরা ডিজিটাল মার্কেটিং করার জন্য আমরা ইউজ করে থাকি। তো এর উপর ভিত্তি করে ডিজিটাল মার্কেটিংয়ের আমরা তিনটে মেজর ফিল্ড পাচ্ছি। একটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও বলতে কাকে বোঝায়? সার্চ ইঞ্জিন হচ্ছে কি, যেখানে আমরা কিছু সার্চ করি, যে ধরনের ওয়েবসাইটে আমরা জানি গুগল হচ্ছে আজকের দিনের সবচেয়ে টপ, সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন। এছাড়া বিং বা এমএসএন, ইয়াহু যেটা আগে ছিল, এখন ইয়াহু আর অতটা ইউজ হয় না। ভিডিওর ক্ষেত্রে ইউটিউব খুবই পপুলার একটা সার্চ ইঞ্জিন। তো এইগুলো সবই হচ্ছে পপুলার সার্চ ইঞ্জিন। তো আমাদের ওয়েবসাইটকে তাহলে এসইওর ফুল ফর্ম হচ্ছে, ফার্স্ট ফিল্ডটা দেখছি এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই টার্মগুলো কিন্তু খুবই দরকার, স্পেশালি যারা জবের জন্য ভিডিওগুলো দেখছেন, যারা জব সিকার, তাদের জন্য এই টার্মগুলো ইন্টারভিউ ফেস করার জন্য খুব দরকার। তো এইগুলো একটা জায়গায় নোট করে রাখবেন, আর আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে যতটা সম্ভব এইগুলোর টার্মিনোলজিসগুলো দিয়ে দেবো। তো যাই হোক, ফিরে আসি টপিকে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটা কাকে বলছে না, আমার ওয়েবসাইটকে আমি সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করছি। যদি কোনো কিওয়ার্ড দিয়ে আমি ওয়েবসাইট সার্চ করি গুগলে, ধরুন আমি সার্চ করলাম যে বেস্ট ক্যাফে নিয়ার মি, তাহলে তাতে করে যাতে আমার ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে বা টপ পজিশনে দেখায়, তার জন্য যে কাজ করা, যে অপটিমাইজেশন প্রসেস, ইট ইজ এ লং কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু একদিনের বা একবারে করে দেওয়ার কাজ নয়, এটা একটা দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী একটা কাজ। এটা মাসের পর মাস ধরে করে যেতে হয়, তারপরে গিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি। তো এই প্রসেসটাকে, গোটা প্রসেসটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। নেক্সট যে ফিল্ডটা আসছে সেটা হচ্ছে এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমরা আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় মানুষ সব ম্যাক্সিমাম টাইম দিনের এঙ্গেজ থাকে, তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে কনজিউম করে, দেখে। তো সেই কারণে বিজনেস ওনাররা এখন কি করছে, তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে প্রমোট করছে বা মার্কেটিং করছে, যেখানে অ্যাডস চালাচ্ছে এবং তাদের প্রোডাক্টকে লোকের কাছে ছড়িয়ে দিচ্ছে। তো এই গোটা প্রসেসটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম। এর আরেকটা টার্ম আছে, সিমিলার টার্ম একটা আমরা ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড এসএমও, যেটা আমার স্লাইড এখানে নেই, এটা আপনারা নোট করে নিতে পারেন বা আমি এটা ডেসক্রিপশনে বলে দেবো। একটা টার্ম ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড এসএমও বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। তো এই দুটো 90% সিমিলার টার্ম, এসএমও কিন্তু এসএমও আর এসএমএম, কিন্তু এদের মধ্যে খুব সামান্য একটু হলো ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এইটাই যে এসএমও ইজ এ অর্গ্যানিক প্রসেস। অর্গ্যানিক মানে ডিজিটাল, এই আমাদের যে থ্রু আউট ডিজিটাল মার্কেটিং পড়াশোনা, এখানে আমরা যেখানে অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক দু রকমের কথা পাবো। অর্গ্যানিক মানে হচ্ছে ফ্রি, অর্গ্যানিক এসইও, অর্গ্যানিক সোশ্যাল মিডিয়া, অর্গ্যানিক প্রমোশন, যেখানেই অর্গ্যানিক যুক্ত থাকবে কথাটা, তার মানে ধরে নিতে হবে যে এটা ফ্রি, এর জন্য কোনো রকমের এক্সট্রা কস্টিং লাগছে না। কিন্তু যেখানে ইনঅর্গ্যানিক হচ্ছে, দ্যাট ইজ কামস টু পেড। যেমনি ইনঅর্গ্যানিক অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, গুগল অ্যাডস, ইনঅর্গ্যানিক
ব্লগ পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, এগুলো সব ইনঅর্গ্যানিক যার সাথে যুক্ত থাকবে সেটাই হয়ে যাবে পেড, তার জন্য আমাকে আলাদা করে পয়সা দিতে হবে। তো এসএমও হচ্ছে অর্গ্যানিক বা ফ্রি অফ কস্ট আমরা সোশ্যাল মিডিয়া পেজটাকে অপটিমাইজ করছি। আমরা একটা সোশ্যাল মিডিয়া পেজ বানিয়ে রাখলেই হবে না, সেটাকে অপটিমাইজ করতে হবে এবং আপনার বিজনেস সম্পর্কীয়, আপনার প্রোডাক্ট সম্বন্ধীয়, সার্ভিস সম্বন্ধীয় আপডেট সেখানে রেগুলার বেসিসে দিতে হবে। তাহলে গিয়ে কিন্তু লোকে এসে বুঝবে হ্যাঁ আপনি একটা অ্যাক্টিভ বিজনেসম্যান, অ্যাক্টিভ বিজনেস ওনার। তাহলে লোকে যদি আপনার সোশ্যাল মিডিয়া পেজে ঢুকে দেখে যে কোনো রকমের আপডেট নেই সেখানে, তাহলে সে ভাববে যে হ্যাঁ এই অ্যাক্টিভলি বিজনেস করে না এবং সে সেখান থেকে বেরিয়ে যাবে, একটা ব্যাড ইম্প্যাক্ট নিয়ে বেরিয়ে যাবে। তাই জন্য আমাকে সবার আগে আমার পেজটাকে সাজাতে হবে, পেজটাকে অপটিমাইজ করতে হবে, সেখানে রেগুলার বেসিসে কন্টেন্ট দিতে হবে। এই যে গোটা প্রসেসটা, এটাকে বলা হচ্ছে এসএমও বা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। আর এর সাথে যখন যুক্ত হচ্ছে পেড অ্যাড, সোশ্যাল মিডিয়ায় পেড অ্যাড বা আমার বিভিন্ন রকমের ভাবে মার্কেটিং করা আমার পেজটার, আমার প্রোডাক্টটার, যেমনি বিভিন্ন যে আমরা ইন ফিউচারে দেখবো যে গ্রুপ পোস্টিং হয়, গ্রুপ শেয়ারিং হয়, ডিফারেন্ট লোকাল সোশ্যাল মিডিয়াতে গ্রুপস হয়, সেই গ্রুপগুলোতে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস শেয়ার করি রাদার দেন আমার নিজেদের পেজ। তো এই যে গোটা প্রসেসটা, এটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে, আশা করছি বুঝতে পেরেছেন যে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে কি ডিফারেন্স আছে। নেক্সট ফিল্ডে চলে আসে, দ্যাট ইজ কল্ড এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। এসইএম হচ্ছে যে আমরা এসইও যেটা দেখলাম সেটা হচ্ছে 100% অর্গ্যানিক, এর জন্য কোনো রকমের কাউকে আলাদা টাকা দিতে হয় না। কিন্তু এসইএম হচ্ছে পেড বা ইনঅর্গ্যানিক। আপনি যখন গুগলকে টাকা দিয়ে স্পন্সর করাচ্ছেন আপনার লিস্টিংটাকে, গুগলকে টাকা দিলে গুগলের কি করবে না, একটা সার্ভিস আছে দ্যাট ইজ কল্ড পে পার ক্লিক, পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট। P for pay, P for per, C for click, পে পার ক্লিক অ্যাডভার্টাইজমেন্ট। এক্ষেত্রে কি হচ্ছে না, আপনি যখন গুগলকে টাকা দিচ্ছেন, গুগল কি করছে আপনার লিস্টিংটাকে, আপনার ওয়েবসাইটটাকে স্পন্সর করছে এবং সেটাকে উপরের দিকে দেখাচ্ছে যতটা সম্ভব। এবারে পার ক্লিক, পে পার ক্লিক কথাটার মানে কি, এখানে ডেফিনেশন থেকেই বোঝা যাচ্ছে যে পার ক্লিকে আপনার থেকে একটা টাকা কাটবে। যখনই আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো ক্লিক পড়বে তখনই গুগল কি করবে না, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। দ্যাট ইজ দ্য অ্যাডভার্টাইজমেন্ট প্রসেস। এই প্রসেসটাকে বলছে পে পার ক্লিক এবং এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে এসইএম। বা আমরা ইউটিউবে যে প্রমোট করছি, ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য আমরা অ্যাড চালাই, এগুলো সমস্ত কিছু আমরা ফিউচারে ডিসকাস করবো যে কীভাবে আমরা ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য অ্যাড চালাবো। তো এই যাবতীয় প্রসেস এগুলোকে বলা আসছে আন্ডার এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো এই তিনটে মেজর ফিল্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, এসইও, এসএমএম আর এসইএম। আশা করছি এই অবধি আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো নেক্সট স্লাইডে চলে আসছি, দ্যাট ইজ হচ্ছে এখানে লেখা আছে ডেফিনেশন, এসইও কাকে বলে, এসএমএম কাকে বলে, এসইএম কাকে বলে এবং এদের ফুল ফর্মগুলো এখানে দেওয়া আছে। ইন্টারভিউর জন্য কিন্তু এই ডেফিনেশন ফুল ফর্মগুলো খুব কাজে দেয়। যারা ফ্রেশার্স লেভেলে ডিজিটাল মার্কেটিং বা এসইও চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা মিড লেভেলেও যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডেফিনেশনগুলো খুব কাজে দেয়। তো এই ডেফিনেশনগুলোকে এক জায়গায় নোট করে রাখবেন এবং এটা কিন্তু আপনার ফিউচারে কাজে দেবে। তো নেক্সট স্লাইডে যেটা আসছি সেটা হচ্ছে কাস্টমার জার্নি বা মার্কেটিং ফানেল। তো কাস্টমার জার্নি কথাটার মানে কি? কাস্টমার জার্নি হচ্ছে কাস্টমার একটা প্রোডাক্ট বা সার্ভিস দেখার পর সেটাকে পারচেস করার মধ্যে যে জার্নিটা সে পাস করছে বা যে সময়টা সে কাটাচ্ছে, দ্যাট ইজ কল্ড কাস্টমার জার্নি। তো আজকে ধরুন, আজকে ফেসবুকে আপনি একটা প্রোডাক্ট দেখেছেন, নতুন একটা জ্যাকেট বেরিয়েছে এবং সেটা বেরোনোর 1 মাস পর আপনি সেটাকে পারচেস করেছেন। তার মধ্যে আপনি বিভিন্ন রকমের ড্রেস বা জ্যাকেট বা আপনি কোনো রকমের ড্রেস আপনি দেখেছেন, অন্যান্য সাইটে কীরকম দেখাচ্ছে, কীরকম তার প্রাইস, তার রিসার্চ করে তারপর আপনি 1 মাস পরে গিয়ে ওটা পারচেস করেছেন। যে এই যে 1 মাসের গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে কাস্টমার জার্নি। তো এটা কাস্টমার জার্নি ডিপেন্ড করছে বিজনেস টু বিজনেস। এক এক বিজনেসের কাস্টমার জার্নি এক এক রকম হয়, সেটা শর্ট হতে পারে বা মিডিয়াম হতে পারে বা সেটা লং হতে পারে। তো এটা টোটালি ডিপেন্ড করছে যে বিজনেসের ভ্যালু, প্রোডাক্ট বা সার্ভিসের ভ্যালু, তার প্রাইস, সেটা প্রিমিয়াম নাকি অল্প প্রাইসের, এই সমস্ত ফ্যাক্টরের উপরে এটা ডিপেন্ড করছে কাস্টমার জার্নিটা কেমন হবে। আর মার্কেটিং ফানেল হচ্ছে, মার্কেটিং হচ্ছে জার্নিটা, এই যে কাস্টমার জার্নিটা একটা ফানেলের মতন। এই ছবিটা আমি এখানে দিয়েছি, ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। এটা একটা ফানেল এখানে দেখতে পাচ্ছেন। এখানে
এটা থেকে এটাই বোঝানো যাচ্ছে যে আপনি যখন একটা প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করছেন আপনার বা নতুন বিজনেস লঞ্চ করছেন, সেক্ষেত্রে সবার আগে সেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা খুব দরকার। সবার আগে আসছে ব্র্যান্ডিং বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যে আপনি যে ব্র্যান্ডটাকে লঞ্চ করেছেন সেটা যাতে লোকের কাছে পৌঁছায়, ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছায়, সেটাকে বলছি ব্র্যান্ডিং বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো প্রথমেই আমাদের কি হবে, প্রচুর লোক দেখবে। আমাদের প্রথম টার্গেট হবে, যখনই নতুন প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ হচ্ছে, আমাদের প্রথম টার্গেট হবে গিয়ে বেশিরভাগ লোকের কাছে আমার প্রোডাক্ট বা সার্ভিসটাকে পৌঁছে দেওয়া। এই গোটা প্রসেসটাকে বলছি ব্র্যান্ডিং বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এরপরে নেক্সট পেজে এখান থেকে ধরুন এক্সাম্পল 500 জন লোক আপনার প্রোডাক্টটা দেখেছে, তার থেকে হয়তো নেক্সট ফেজে যাবে, যেটা এখানে বলা হয়েছে ইন্টারেস্ট ফেজ। 500 থেকে হয়তো 200 জন লোক আপনার ইন্টারেস্ট ফেজে যাবে, 300 জন লোক হয়তো বেরিয়ে যাবে। আমি এটা একটা আরবিটারি ফিগার বলছি। তো ইন্টারেস্ট পেজে কি করবে, লোকেরা আপনার প্রোডাক্ট সম্বন্ধে আরো আস্তে আস্তে আপনার সার্ভিসটা সম্বন্ধে কৌতূহলী হবে এবং তারা বিভিন্নভাবে রিসার্চ করবে। তো এটা হচ্ছে ইন্টারেস্ট ফেজ। এরপর আসছে যেটা নেক্সট ফেজ হচ্ছে সেটা কনসিডারেশন ফেজ। কনসিডারেশন ফেজেও তারা আরো ইন ডেপথ রিসার্চ করবে, ডিফারেন্ট কম্প্যারিজনস করবে যে আদাররা কিরকম সার্ভিস দিচ্ছে বা তাদের প্রাইসিং কিরকম, সেটা আসছে কনসিডারেশন ফেজে। নেক্সট যেটা আসছে একদম বটম অফ দ্য ফানেল, দ্যাট ইজ কল্ড কনভার্সন। কনভার্সন মানে যে লোকে আপনার সার্ভিসটা নিচ্ছে বা আপনার জন্য লিড ফিল আপ করছে, একটা ফর্ম ফিল আপ করছে, বা যেটা আপনার জন্য বিজনেসের জন্য একটা লিড জেনারেট হচ্ছে, দ্যাট ইজ কল্ড, সেটা আসছে কনভার্সন বা লাস্ট হচ্ছে লিড জেনারেশন ফেজ। এরপরেও আপনার সার্ভিস নিয়ে নেওয়ার পরেও আরেকটা ফেজ থেকে যায়, যেটা ছবিতে হয়তো দেখানো হয়নি, দ্যাট ইজ কল্ড লয়্যালটি ফেজ। লয়্যালটি ফেজ মানে আপনার কাস্টমার রিটেনশন। এটা ডিজিটাল মার্কেটিং একটা টার্ম। কাস্টমারকে রিটেন করা মানে কাস্টমার আপনার সার্ভিস নিয়ে নিল, তারপরে তাকে ধরে রাখা বিভিন্ন অফার, বিভিন্ন জিনিসের মাধ্যমে, বিভিন্ন ইনফরমেটিভ কন্টেন্টের মাধ্যমে কাস্টমারকে ধরে রাখা, এই যে প্রসেস তাকে বলা হচ্ছে কাস্টমার রিটেনশন। এবং এইটা দ্যাটস লাই আন্ডার দ্য ফানেলের যে স্টেজটা, সেটা হচ্ছে গিয়ে লয়্যালটি ফেজ। তো এই সবকটা ফেজ মিলে একটা কাস্টমার ফানেল তৈরি হচ্ছে বা মার্কেটিং ফানেল তৈরি হচ্ছে, যেটা কাস্টমার জার্নিকে ডিপিক্ট করছে। তো যত কাস্টমার জার্নিটা লম্বা হবে তত এই ফানেলটাও কিন্তু লম্বা হবে, এবং এই ফানেলে যত উপর থেকে নিচের দিকে আসবো, যেমনি অ্যাওয়ারনেস ফেজ, ইন্টারেস্ট ফেজ, কনসিডারেশন ফেজ, কনভার্সন ফেজ, এতে কি হবে আপনার নাম্বার অফ ভিজিটার্স কমতে থাকবে। প্রথমে যদি 500 জন ভিজিট করে, সেখান থেকে 300, সেখান থেকে 100 হতে হতে হয়তো কনভার্সনটা সবচেয়ে লাস্টে হবে। তো এই জন্য যেহেতু এটা চওড়া থেকে নিচে সরুর দিকে যাচ্ছে, একটা ফানেল স্ট্রাকচার নিচ্ছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে মার্কেটিং ফানেল। তো নেক্সট যেটা আসছে এবারে, এই যে কাস্টমার জার্নির কথাটা আমি বললাম, যেটা ডিপেন্ড করছে ডিফারেন্ট বিজনেস টু বিজনেস বা প্রোডাক্ট বা সার্ভিসের উপরে ডিপেন্ড করছে যে এটা শর্ট হবে না, মিডিয়াম হবে না, লং হবে। ডিফারেন্ট বিজনেসের কাস্টমার জার্নি কিন্তু বিভিন্ন হয়। একটা হচ্ছে কাস্টমার ই কমার্স প্রোডাক্ট। ধরুন আপনি কোনো প্রোডাক্ট কিনছেন, একটা শার্ট কিনলেন বা একটা মোবাইল কিনলেন, যে কোনো রকমের ই কমার্স প্রোডাক্ট কিনলেন, অথবা কোনো এমার্জেন্সি সার্ভিস, ধরুন আপনার বাড়ির এসি খারাপ হয়ে গেছে, রেফ্রিজারেটর খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু অপেক্ষা করবেন না যে কবে অ্যাড দেখবেন তারপর আপনি এসি সারানোর লোক ডাকবেন। আপনি ডাইরেক্ট গুগলে গিয়ে সার্চ করবেন, সেখানে যেটা আপনার কাছে পাবেন, নিয়ার মি এসি রিপেয়ার সার্ভিস, নিয়ার মি বা এসি রিপেয়ার ইন দ্য লোকেশনের নামটা দিয়ে সার্চ করবেন। তো যেটা আপনারা উপরে টপে পাবেন তাদেরকেই কিন্তু কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন, ফোন করে বা ফর্ম ফিল আপ করে, ইমেল করে যোগাযোগ করবেন। তো এদের ক্ষেত্রে এই ধরনের দুই ধরনের বিজনেসের ক্ষেত্রে কাস্টমার জার্নিটা কিন্তু খুব শর্ট হচ্ছে। নেক্সট আসছে মিড ভ্যালু সার্ভিস বা কোর্স। ধরুন কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, যেটার খুব একটা কোর্স ভ্যালু নয়, ধরুন 15,000 20,000 টাকা কোর্স ভ্যালু আছে, 30,000 টাকা কোর্স ভ্যালু আছে। তো সেগুলোর ক্ষেত্রে বা মিড ভ্যালু সার্ভিস, কোনো একটা সার্ভিস ধরুন 5,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা এমনি সার্ভিসের ভ্যালু আছে, যেক্ষেত্রে খুব বেশি রিসার্চ করার দরকার পড়ে না, বা কোনো প্রোডাক্ট আছে যার দামও হয়তো খুব বেশি নয় কিন্তু অল্প রিসার্চের দরকার, সেক্ষেত্রে কিন্তু সেটা মিড ভ্যালু সার্ভিস বা কোর্সের আন্ডারে বা প্রোডাক্টের আন্ডারে পড়ছে, যেক্ষেত্রে অল্প হলেও আমাকে রিসার্চ বা কম্প্যারিজন করতে হয়। আরেকটা যেটা আসছি হাই লেভেল জার্নি, হাই ভ্যালু জার্নি, বা যেটার জার্নিটা অনেকটা হাই হচ্ছে, এটা হচ্ছে কাদের না, রিয়েল এস্টেট বিজনেস। রিয়েল এস্টেট একটা প্রপার এক্সাম্পল, যাদের কাস্টমার জার্নি খুব হাই হয়। আর প্রিমিয়াম প্রোডাক্ট বা সার্ভিস, যাদের প্রোডাক্ট বা সার্ভিসের কস্ট অনেক বেশি, ধরুন MBA কোর্স বা অন্য কোনো প্রিমিয়াম কোর্স যেটার ভ্যালু হয়তো 1 লাখ টাকা 2 লাখ টাকার বেশি, বা কোনো রিয়েল এস্টেট একটা ফ্ল্যাট আপনি কিনছেন 50 লাখ টাকা 60 লাখ টাকা 1 কোটি টাকার একটা প্লট হতে পারে, বা একটা
ফ্ল্যাট হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি আজকে দেখলেন, অ্যাড দেখলেন বা আপনি আজকে ওয়েবসাইট দেখলেন, কালকেই পারচেস করবেন না। এক্ষেত্রে আপনি অনেক কনসিডারেশন করবেন, অনেক চিন্তা ভাবনা করবেন, অন্যান্য ফ্ল্যাট দেখবেন, অন্যান্য এরিয়াটা কীরকম সেটা দেখবেন, যে সেখানে সাথে আপনার ডেইলি লাইফে কতটা ফেসিলিটি আছে, যেখানে আপনি যাতায়াতের ট্রান্সপোর্টের ফেসিলিটি, বাজার দোকানের ফেসিলিটি, তারপরে আদার্স কী কী ফেসিলিটিগুলো আছে সেগুলো আপনারা সব দেখবেন। তারপরে গিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন যে আপনি ওখানে ফ্ল্যাট নেবেন কি নেবেন না। তো এই জন্য কি হচ্ছে না, রিয়েল এস্টেট বিজনেস বা যে কোনো প্রিমিয়াম সার্ভিসের ক্ষেত্রে আপনার এই কাস্টমার জার্নিটা কিন্তু অনেকটা হাই হচ্ছে। তো বিজনেস এটা ডিপেন্ড করছে কাস্টমার জার্নিটা কেমন হবে, সেটা টোটালি ডিপেন্ড করছে যে বিজনেসটা কী আছে এবং এই কাস্টমার জার্নির বিভিন্ন ফেজে, এই যে আমি আগের স্লাইডটাতে বিভিন্ন ফেজগুলো ডিসক্রাইব করলাম, এদের প্রতি কটা ফেজের জন্য আলাদা আলাদা মার্কেটিং স্ট্র্যাটেজি হয়, আলাদা রকমভাবে এদেরকে কনভার্সন আলাদা হয়, আলাদাভাবে মার্কেটিং করতে হয়, ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ড ইউজ করতে হয়, যেটা আমরা নেক্সট ফেজে দেখবো, নেক্সট স্লাইডগুলোতে, যে কী ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি ডিফারেন্ট ফানেলের ডিফারেন্ট স্টেজে আমরা ইউজ করে থাকি, সেটা আমরা নেক্সট ফেজে দেখবো। নেক্সট যদি স্লাইডটা আসছে সেটা হচ্ছে, আমরা প্রথমেই বললাম যে সবচেয়ে উপরের যে অংশটা থাকে ফানেলের, তাকে বলছি টপ অফ দ্য ফানেল মার্কেটিং। একদম ফানেলের উপরের যে একটা, বা যেটা আমরা অ্যাওয়ারনেস ফেজ যেটাকে বললাম, সেটাকে বলা হচ্ছে টপ অফ দ্য ফানেল মার্কেটিং। তো টপ অফ দ্য ফানেল মার্কেটিং এর কি হচ্ছে, কিওয়ার্ডস চেঞ্জ হচ্ছে, ডিফারেন্ট মার্কেটিং ফেজে ডিফারেন্ট কিওয়ার্ড ইউজ হচ্ছে। এরপর যখন আমরা এসইও করবো তখন কিওয়ার্ড সম্বন্ধে জানবো, ডিফারেন্ট কিওয়ার্ড। ল্যান্ডিং পেজ ইউজ হচ্ছে। ল্যান্ডিং পেজ কাকে বলে না, যে আমরা কোনো অ্যাডে বা কোনো লিঙ্কে ক্লিক করলে যে পেজে, ওয়েবসাইটের যে পার্টিকুলার পেজটাতে গিয়ে পৌঁছাচ্ছি, দ্যাট ইজ কল্ড ল্যান্ডিং পেজ। সেটা আপনার ওয়েবসাইটের হোম পেজ হতে পারে, ওয়েবসাইটের সার্ভিস পেজ হতে পারে, বা অন্য কোনো পেজ হতে পারে, বা আলাদাভাবে আপনি কাস্টম মেড ল্যান্ডিং পেজও বানাতে পারেন। তো যেখানে আসবো আমরা, এক একটা ফেজের জন্য এক এক রকম ল্যান্ডিং পেজ হবে। আর নেক্সট হচ্ছে কনভার্সন, যে আমরা ফাইনালি কিভাবে কনভার্ট করছি, লোকে কি স্টেপ নিচ্ছে। প্রতিটা মার্কেটিং প্রসেসের জন্য তো একটা ফাইনাল স্টেপ থাকে, যে এ আমার কন্টেন্টটা দেখে ফর্ম ফিল আপ করবে, না এ আমার কন্টেন্ট দেখে নিউজ লেটার সাইন আপ করবে, এ ফোন কল করবে। তো এটা কিন্তু প্রতিটা স্টেপে আলাদা হচ্ছে। তো আমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে টপ অফ দ্য ফানেল কিছু কিওয়ার্ডের আমরা এক্সাম্পল নিয়েছি। যে ধরুন আপনার কোনো সুইমিং ক্লাস আপনি প্রোভাইড করেন, আপনি আপনার এবার এখানে লোকেরা কারা আসবে, যারা তাদের বাচ্চাকে বা কিডসদের জন্য আপনি সুইমিং ক্লাস প্রোভাইড করেন। তো এক্ষেত্রে আপনারা যারা তাদের বাচ্চাদেরকে সুইমিং শেখাতে যায় তারা এনকোয়ারি করবে। তো ইনিশিয়াল ফেজে কি করবে, না লোকেদের কাছে একটা অ্যাওয়ারনেস চাই, যে আপনার অ্যাড দেখে যে আপনারা বাচ্চাদেরকে সুইমিং শেখান, বা বাচ্চারা সুইমিং শিখলে তারা কি কি বেনিফিট পাবে। তো এইভাবে তাদেরকে সবার আগে অ্যাওয়ার করতে হবে। তো কিভাবে তারা সুইমিং শিখবে, যে সুইমিং শেখালে কি কি রিস্ক থাকতে পারে, বা সুইমিং শেখাটা বাচ্চাদের কতটা রিস্ক ফ্রি, এই ব্যাপারগুলো আমরা টপ অফ দ্য ফানেলে কভার করব। তো এক্ষেত্রে আমরা এই ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারি, টিচ কিড এ ব্লো বাবলস, টিচ কিড টু হোল্ড ব্রিথ, যে কিভাবে তারা সাঁতার কাটার সময় নিজের নিঃশ্বাসটাকে আটকে রাখবে। এই ধরনের বেসিক একদম ইনফরমেটিভ কিওয়ার্ড। তো এই ধরনের কিওয়ার্ডকে বলা হচ্ছে টপ অফ দ্য ফানেল কিওয়ার্ড। তো এক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজটা কি ইউজ করবো, নর্মালি আমরা টপ অফ দ্য ফানেলের ফেজে আমরা আমাদের যে ব্লগ পোস্ট হয়, যে আমরা ব্লগ একটা ডিজিটাল মার্কেটিং এর খুবই ভাইটাল পার্ট, যে আমরা যে ওয়েবসাইটে যে ব্লগ পোস্ট করি আমরা রেগুলার বেসিসে, তো সেটাকে আমরা অ্যাজ এ ল্যান্ডিং পেজ ইউজ করবো ফর টপ অফ দ্য ফানেল। এক্ষেত্রে আমরা সুইমিং রিলেটেড বিভিন্ন টপিক, বিভিন্ন ডিসকাশন, আমরা বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে ডিসকাস করব ব্লগেতে, যেখান থেকে লোকে কি হচ্ছে না, আমার ব্র্যান্ড বা আমার প্রোডাক্টটা সম্বন্ধে লোকে ওয়াকিবহাল হচ্ছে বা অ্যাওয়ারনেস হচ্ছে। তো কনভার্সন কি হচ্ছে ফাইনালি এক্ষেত্রে, না নিউজ লেটার সাবমিশন, নিউজ লেটার সাইন আপ। তো লোকে কি করবে, একটা ব্লগ দেখে যদি আপনার পছন্দ হয়, বা আপনি যদি মনে করেন যে সুইমিং নিয়ে সত্যি আপনি ইন্টারেস্টেড, সেক্ষেত্রে আপনি আরও ফার্দার কন্টেন্ট আপনি চাইবেন, বা আরও ইনফরমেটিভ ব্লগস আরও পড়তে চাইবেন, তো সেক্ষেত্রে কি করবেন না, ওদের যে নিউজ লেটারটা থাকে সেটা সাইন আপ করবেন। তো তাহলে কি হবে না, অটোমেটিক্যালি আপনার ইমেলে তাদের ব্লগগুলো আসতে থাকবে। তো এটা হচ্ছে ফাইনাল কনভার্সন ফেজ। তাহলে কিওয়ার্ড আমরা কি দেখলাম, একদম বেসিক ইনফরমেটিভ কিওয়ার্ড হবে, ল্যান্ডিং পেজটা কি হবে, ব্লগ হবে মেনলি, আর কনভার্সন হবে নিউজ লেটার সাইন আপ। এই হয়ে গেল টপ অফ দ্য ফানেলের আমরা কি ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করব। নেক্সট আছে মিডল অফ দ্য ফানেল, যেটাকে আমরা কনসিডারেশন ফেজ বা ইন্টারেস্ট ফেজ, এই দুটোকে মিডল অফ দ্য ফানেলে ধরছি। এক্ষেত্রে কি করছে, লোকেরা কিছুটা অ্যাওয়্যার হয়ে গেল আপনার প্রোডাক্ট সম্বন্ধে, তখন তারা কি করবে না, আরও ডিটেলসে রিসার্চ করবে,
যে হাউ মাচ ডু সুইম লেসন কস্ট, যে আমি যে শেখাবো আমার বাচ্চাকে সেটার জন্য কত কিরকম খরচা করবে, কস্ট অফ সুইমিং লেসন প্রাইসিং, এই ধরনের লোকেরা সার্চ করবে এবং কম্পেয়ার করবে। 3-4টে আপনার মতন আরো 3-4টে সুইমিং ইনস্টিটিউট বা অন্যান্য যারা কোচিং প্রোভাইড করে, ট্রেনিং প্রোভাইড করে, তাদের প্রাইসিং এর সাথে, তাদের ফেসিলিটিসের সাথে তারা কনভার্ট করবে, এই কম্পেয়ার করবে। তো এটা হচ্ছে মিডল অফ দ্য ফানেলের কিওয়ার্ড, এই ধরনের হয়। তো এক্ষেত্রে ল্যান্ডিং পেজ হচ্ছে ব্লগ পোস্ট, আর মেনলি ব্লগ পোস্টে তাছাড়া আপনার যে ওয়েবসাইটের যে হোম পেজ বা সার্ভিস পেজ থাকে সেটা কিন্তু আপনার এক্ষেত্রেও একটা কনভার্সন হিসাবে, ল্যান্ডিং পেজ হিসাবে কাজ করতে পারে। এক্ষেত্রে আমরা বিভিন্ন ডিফারেন্স আমরা দিতে পারবো, কম্প্যারিজন আমরা দিতে পারবো, যে প্রাইস নর্মালি কীরকম চলছে মার্কেটে, এই ধরনের কিওয়ার্ডের উপরে আমরা ব্লগ লিখে আমরা পোস্ট করতে পারবো। এছাড়া এক্ষেত্রে আমরা দেখলাম কি এখানে কনভার্সন হচ্ছে ডাউনলোড গাইড। এখানে যদি কোনো গাইড থাকে বা টেস্টিমোনিয়ালস থাকে যারা নিয়েছে অলরেডি সার্ভিস, বা কি ধরনের গাইডেন্স আপনার সুইমিং শেখানোর জন্য দরকার, সেগুলো এখানে আমরা অ্যাজ এ কনভার্সন ইউজ করতে পারবো। পিডিএফ ফরম্যাটে আমরা এটাকে ডাউনলোড করতে পারবো, যে ডাউনলোড গাইড হিসাবে। তো এটা হয়ে গেল টোটালটা হচ্ছে মিড অফ দ্য ফানেলের মার্কেটিং স্ট্র্যাটেজি। লাস্ট হচ্ছে যেটা বটম অফ দ্য ফানেল, একদম লাস্টে লোকেরা কি ধরনের ফানেল ইউজ করবে। এক্ষেত্রে লোকেরা ডাইরেক্ট আপনার ইনস্টিটিউটের খোঁজ করবে, যে সুইমিং ইনস্টিটিউট নিয়ার মি, সুইমিং ইনস্টিটিউট, সুইমিং লেসন, বেস্ট সুইমিং ইনস্টিটিউট, এই ধরনের যারা একদম আপনার সার্ভিসটা নেওয়ার জন্য খোঁজ করবে। এবং এই ধরনের কিওয়ার্ড হচ্ছে বটম অফ দ্য ফানেল কিওয়ার্ড বলা হয়। এবং এদের জন্য ল্যান্ডিং পেজ কোনটা ইউজ হবে না, নর্মালি আপনার যে ওয়েবসাইটের সার্ভিস পেজ বা আপনি যে পার্টিকুলার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা ইউজ করছেন সেটাই হবে এক্ষেত্রে ফাইনাল ল্যান্ডিং পেজ, যেখান থেকে লোকে আপনার বিজনেসকে কল করতে পারবে বা ফর্ম ফিল আপ করে একটা লিড ফর্ম সাবমিট করতে পারবে। তো এক্ষেত্রে কনভার্সন কি হবে না, সাইন আপ বা আপনার যেটা লিড ফর্ম ফিল আপ করা, এনকোয়ারি করা অথবা ফোন কল করা, আলটিমেটলি আপনার থেকে সার্ভিসটা নিচ্ছে, আইদার আপনাকে ফোন কল করছে বা লিড ফর্ম ফিল আপ করে আপনাকে এনকোয়ারি করছে। সো এটা হচ্ছে বটম অফ দ্য ফানেলের মার্কেটিং স্ট্র্যাটেজি। এছাড়া আরেকটা জিনিস যেটা আমি স্লাইডে মিস করেছি সেটা হচ্ছে রিমার্কেটিং স্ট্র্যাটেজি। রিমার্কেটিং স্ট্র্যাটেজি কি, রিমার্কেটিং একটা ডিজিটাল মার্কেটিং এর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এক্ষেত্রে হচ্ছে আমরা যে এক্সিস্টিং যারা আপনার ওয়েবসাইটে ভিজিটার আছে, ধরুন আপনি একটা পার্টিকুলার ওয়েবসাইট ভিজিট করেছেন কিন্তু সেখানে কনভার্ট করেননি, তাহলে কি হচ্ছে না, এদের যে ব্যাকএন্ড সিস্টেম আছে ওয়েবসাইটের বা গুগলের যে ব্যাকএন্ড সিস্টেম আছে, ওরা আপনাকে অ্যাজ এ ভিজিটার ধরে রাখবে। কিন্তু ওরা জানছে যে আপনি ওয়েবসাইটে ভিজিট করেছেন বা ওদের সোশ্যাল মিডিয়া পেজে ভিজিট করেছেন কিন্তু কোনো রকমের ফর্ম ফিল আপ করেননি বা কনভার্ট করেননি। তো এরপরে আপনারা কি করতে পারেন, ইন ফিউচারে আপনারা এদেরকে বিভিন্ন রকমের অফার বা অ্যাড দেখিয়ে আবার রি-এঙ্গেজ করে রাখতে পারেন যাতে তারা ইন ফিউচারে কনভার্ট করে। তো এই যে প্রসেসটা, এটা পুরো মার্কেটিং ফানেলের জন্যই অ্যাপ্লিকেবল। মেনলি লয়্যালটি ফেজের জন্য এটা যারা অলরেডি কনভার্ট করে ফেলেছে তাদেরকেও আপনারা এটা এই স্ট্র্যাটেজি দিয়ে আবার রি-এঙ্গেজ করিয়ে আবার নতুন করে কনভার্ট করাতে পারেন। তো এটা একটা খুবই ভাইটাল স্টেপ, এটা অডিয়েন্স টার্গেটিং যেটাকে বলা হচ্ছে রিমার্কেটিং, যেটা আমরা ফিউচারে আরো ডিটেলসে দেখবো। এটা গুগল অ্যাড, ফেসবুক অ্যাড দুয়ের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, যে রিমার্কেটিং বা আরেকটা এটাকে টার্গেট টার্ম বলা হয় যেটা দ্যাট ইজ কল্ড রিটার্গেটিং। তো রিমার্কেটিং বা রিটার্গেটিং হচ্ছে আমরা লোককে নতুন করে এঙ্গেজ করছি যারা আপনার ওয়েবসাইটে এসেছে কিন্তু তারা এই সার্ভিস নেয়নি, তারা কনভার্ট করেনি, তাদেরকে বিভিন্ন অ্যাডের মাধ্যমে আমরা এঙ্গেজ করছি, দ্যাট ইজ কল্ড রিমার্কেটিং বা রিটার্গেটিং। তো এই হয়ে গেল 3 রকমের ফানেলের কি ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি হবে, 3 রকমের টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল আর বটম অফ দ্য ফানেলে কি ধরনের আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করব। তো এই হয়ে গেল আমরা মার্কেটিং ফানেল নিয়ে এতক্ষণ ডিসকাস করলাম। নেক্সট যেটা আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট টার্ম ফর ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম বলতে পারেন, যে এটা ছাড়া ডিজিটাল মার্কেটিং হয় না, দ্যাট ইজ কল্ড আরওআই। আরওআই মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এক কথায় বলতে গেলে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন তার থেকে কতটা রিটার্ন পাচ্ছেন। সে ডিজিটাল মার্কেটিং হতে পারে, অফলাইন মার্কেটিং হতে পারে বা যে কোনোভাবেই হতে পারে, যে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটার থেকে প্রফিট পাচ্ছেন কি না, দ্যাট ইজ কল্ড আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তো আমি যদি ডেফিনেশন দেখি, দিস ইজ দ্য রেশিও অফ প্রফিট অর লস উইথ দ্য ইনভেস্টমেন্ট। আপনি ধরুন 500 টাকা ইনভেস্ট করেছেন, সেখান থেকে আপনি বিজনেস পেয়েছেন 1000 টাকার, তার মানে আপনি 500 টাকা প্রফিট করেছেন, তাহলে আপনার হচ্ছে এক্ষেত্রে আরওআই হচ্ছে 500 টাকা। এবার এটার পার্সেন্টেজ করলে তার আরওআইটা বেরোবে, কত পার্সেন্ট আপনি প্রফিট করেছেন।
তো আরওআই এর ফর্মুলা যদি আমি দেখি, আমি যদি ম্যাথামেটিক্যাল ফর্মুলায় যাই আরওআই এর ক্ষেত্রে, সেটা হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই কস্ট অফ ইনভেস্টমেন্ট ইনটু 100। মানে টোটাল গ্রস যে ইনভেস্টমেন্ট, এখানে ইনভেস্টমেন্ট বলতে শুধু অ্যাডের পেছনে বা ডিজিটাল মার্কেটিং এর ইনভেস্টমেন্ট নয়, আপনার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কস্ট, তার প্যাকেজিং কস্ট, তার শিপিং কস্ট, তারপর মার্কেটিং কস্ট, সমস্ত কস্ট মিলিয়ে যে টোটাল কস্টটা হচ্ছে, দ্যাট ইজ কল্ড গ্রস ইনভেস্টমেন্ট। তো এখান থেকে আপনি নেট প্রফিটটা কত পাচ্ছেন, সমস্ত কিছু এক্সপেন্সেস দেওয়ার পরে আপনার কাছে যে প্রফিটটা থাকছে, দ্যাট ইজ কল্ড নেট প্রফিট। তো আরওআই এর ক্ষেত্রে হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই কস্ট অফ ইনভেস্টমেন্ট ইনটু 100। এটা হচ্ছে ফর্মুলা। এইভাবে ম্যাথামেটিক্যালি আমরা কোনো বিজনেসের বা কোনো মার্কেটিং ক্যাম্পেইনের আমরা আরওআইটাকে ডিটারমাইন করতে পারি বা আরওআইটাকে আমরা বার করতে পারি। তো এই হলো আরওআই। এবার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটা এক্সাম্পল দিয়েও বলে দিচ্ছি। ধরুন আপনি কোনো বিজনেসের জন্য 1000 টাকা ইনভেস্ট করেছেন এবং টোটাল ইনভেস্টমেন্ট আপনার প্রোডাক্টের জন্য হচ্ছে 1000 টাকা, এবং সেখান থেকে আপনি আপনার সেল পেয়েছেন 2000 টাকা, তাহলে সেক্ষেত্রে আপনার 1000 টাকা প্রফিট হয়েছে, মানে ডবল প্রফিট হয়েছে, মানে এটা হচ্ছে 100% কিন্তু আরওআই আপনি পেয়েছেন। তো এই হলো এক্সাম্পল অফ আরওআই। তো আরওআইটাকে আমাদেরকে সবসময় ডিজিটাল মার্কেটিংয়ের কনসিডারেশনে রাখতে হবে। সে আমি যে ক্যাম্পেইন চালাই না কেন, যতই আমার অ্যাডের পিছনে বাজেট হোক না কেন, আমাকে আরওআই হ্যাভ টু বি পজিটিভ। আরওআই পজিটিভ না হলে আমার সেই ক্যাম্পেইন চালিয়ে কোনো লাভ নেই। ধরুন আপনি অনেক সেল পেলেন, কিন্তু আপনার কোনো একটা অ্যাড ক্যাম্পেইন থেকে অনেকগুলো প্রোডাক্ট আপনার বিক্রি হচ্ছে, কিন্তু আপনি দেখছেন যে টোটাল আপনি যা ইনভেস্ট করেছেন, আপনার টোটাল যে সমস্ত বিক্রি হওয়ার পরে যে নেট প্রফিটটা হচ্ছে সেটা নেগেটিভে আছে, আপনার ইনভেস্টমেন্টের চেয়ে কম আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার তাহলে সেটা লস হলো, এবং সেই ধরনের ক্যাম্পেইন ইজ নট এ প্রফিটেবল ক্যাম্পেইন। তো ওই ক্যাম্পেইন কিন্তু চালানো উচিত নয়, তাই এক্ষেত্রে কিন্তু তার আরওআই নেগেটিভ। তো এটা হচ্ছে আরওআই এর কনসেপ্ট। তো আরওআই হচ্ছে মোস্ট, অ্যাকর্ডিং টু মি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংয়ে আরওআই যদি আমরা মিট না করতে পারি, তাহলে সেই ক্যাম্পেইন কিন্তু চালিয়ে বা কন্টিনিউ করে কোনো লাভ নেই। তো এই হয়ে গেল আরওআই এর ডেফিনেশন। নেক্সট আরেকটা খুবই ভাইটাল ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কেপিআই। কেপিআই এর ফুল ফর্ম কি? পারফরমেন্স ইন্ডিকেটর। মানে আমি যে মার্কেটিং পারফরমেন্সটা করছি বা মার্কেটিং ক্যাম্পেইনটা চালাচ্ছি, ডিজিটাল মার্কেটিং করছি, তাহলে আমি কি আউটপুট পাচ্ছি। আমাকে তো বুঝতে হবে যে যে বিজনেসটা আমার মার্কেটিং ক্যাম্পেইনটা পজিটিভ চলছে না নেগেটিভ চলছে। তো সেটা আমরা কি দেখে বুঝবো? সবসময় কিন্তু ডাইরেক্ট সেল দেখে বোঝা যায় না, বিভিন্ন রকমের এখানে অ্যাসপেক্টস থাকে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা কোন দিকে এগোচ্ছি বা আমরা কোন জায়গাতে ল্যাক করছি এবং আমাদের কি ইমপ্রুভমেন্ট করা দরকার। তো সেই জিনিসটাকে আমরা বলছি এখানে কেপিআই বা কি পারফরমেন্স ইন্ডিকেটর। তো কেপিআই ডেফিনেশন হচ্ছে কেপিআই or key performance indicator are the measurable value that marketers use to assess the success of their marketing channel। তো আমার মার্কেটিং চ্যানেলটা যে সাকসেস হচ্ছে সেটা আমরা বুঝবো কি করে? সেটার জন্য দরকার এই কেপিআই। যেমনি আমি একটা খুব যদি ইজি এক্সাম্পল দিয়ে বলি, আমরা যে সারা বছর পড়াশোনা, যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমরা সারা বছর পড়াশোনা করেছি, সারা বছর পড়াশোনা করে বিভিন্ন কোচিংয়ে গিয়ে ঘরে বসে পড়াশোনা করে এক্সাম দেওয়ার মাধ্যমে ফাইনাল এক্সাম দিয়েছি এবং তার একটা রেজাল্ট পেয়েছি। তো আমাদের যে সারা বছর পড়াশোনার যে কীরকম পড়াশোনা করেছি, ভালো না খারাপ না মিডিয়াম, সেটার ডিপেক্ট হচ্ছে, সেটার আউটকাম হচ্ছে এই রেজাল্ট। সেমনিভাবে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন বা ডিজিটাল মার্কেটিং প্রসেসের আউটকামটা হচ্ছে এই কেপিআই। এই কেপিআইগুলো দেখে আমরা বুঝতে পারি যে আমার মার্কেটিং স্ট্র্যাটেজি আমি যেটা ইউজ করেছি সেটা ঠিক আছে কি না। তো এই হয়ে গেল কেপিআই এর ডেফিনেশন। এবার দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ কেপিআই। আমরা বিভিন্ন ক্যাম্পেইনে বিভিন্ন রকম কেপিআই ইউজ করতে পারি, যার মধ্যে কয়েকটা খুবই ইম্পর্টেন্ট কেপিআই সম্বন্ধে আমি এখানে আলোচনা করেছি। দ্যাট ইজ হচ্ছে ফার্স্ট হচ্ছে কস্ট পার লিড, যে আপনার পার লিডে কত কস্ট আসছে। আপনার ধরুন আপনি একটা পেন বিক্রি করছেন, পেনটার দাম হচ্ছে 10 টাকা, এবারে আপনি পেনটা বিক্রি করে আপনার কস্ট পার লিড হচ্ছে 12 টাকা, তার ক্ষেত্রে আপনার 2 টাকা লস হচ্ছে। সেখানে আপনার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কস্টের চেয়ে আপনার কস্ট পার লিড বেশি হয়ে যাচ্ছে। বা আপনি ধরুন একটা সার্ভিস দিচ্ছেন, যার হচ্ছে দাম হচ্ছে সার্ভিসটার ভ্যালু হচ্ছে 1000 টাকা, এবার আপনি কস্ট পার লিড আপনার পড়ছে, সমস্ত কিছু মিলিয়ে আপনি অ্যাড ক্যাম্পেইন চালানোর পরে আপনি দেখছেন 1500 টাকা আপনার কস্ট পার লিড পড়ছে, তার মানে আপনার 500 টাকা লস হচ্ছে। তো এটা কিন্তু একটা নেগেটিভ কেপিআই। তো আমাদেরকে কস্ট পার লিডটাকে যতটা মিনিমাম রাখতে হবে এবং এটাকে আমরা ট্রাই করতে হবে যে আমাদের টোটাল যে প্রোডাক্ট বা সার্ভিসটার জন্য আমরা আমরা ক্যাম্পেইন করছি, ডিজিটাল মার্কেটিং বা অ্যাড ক্যাম্পেইন করছি, সেটার যাতে সবসময় পজিটিভ থাকে, যাতে কস্ট পার লিডটা সেই
প্রোডাক্টের ভ্যালুর চাইতে বা সেই সার্ভিসের ভ্যালুর চাইতে কম হয়, যতটা কম হবে কস্ট পার লিড, এটা একবারে আমরা অ্যাচিভ করা পসিবল না। ডিজিটাল মার্কেটিং একটা বারবার বলি একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু একবারেই আমরা আমাদের ডিজায়ারেবল কস্ট পার লিড আমরা অ্যাচিভ করতে পারবো না। তো এটা টাইম টু টাইম যত আমরা মার্কেটিংয়ে আমরা এগোবো তত আমরা আমাদের ডিজায়ারেবল কস্ট পার লিডের দিকে এগোবো। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কেপিআই, কস্ট পার লিড। নেক্সট হচ্ছে কনভার্সন রেট, যে আমরা কটা কনভার্সন পাচ্ছি, কতগুলো লিড আমরা জেনারেট করতে পারছি, দ্যাট ইজ কল্ড কনভার্সন রেট। ধরুন আপনার কনভার্সন রেটের ফর্মুলাটা হচ্ছে টোটাল কনভার্সন ডিভাইডেড বাই টোটাল ক্লিক ইন্টু 100। টোটাল ক্লিকের মধ্যে আমার কতগুলো কনভার্ট হয়েছে, ধরুন আমার ওয়েবসাইটে একদিনে 50টা ক্লিক পড়েছে, সেখান থেকে 25 জন কনভার্ট হয়েছে, তাহলে এর কনভার্সন রেট হচ্ছে 50%। বা 50টার মধ্যে 5টা কনভার্ট হয়েছে, সেক্ষেত্রে তাহলে হচ্ছে 5% হচ্ছে আমার কনভার্সন রেট। তো কনভার্সন রেট একটা আরেকটা ইম্পর্টেন্ট কেপিআই। তো আমাদেরকে এটাকে সবসময় আগেরটা যেমনি দেখলাম কমাতে হবে কস্ট পার লিড, কনভার্সন রেট আমাদেরকে বাড়াতে হবে। তার জন্য আমাদেরকে ডিফারেন্ট নতুন নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আসতে হবে, নতুন নতুন কিওয়ার্ড ইউজ করতে হবে, ডিফারেন্ট অফার্স ইউজ করতে হবে, যাতে করে কিনা আমাদের কনভার্সন রেটটা বাড়ে। তো এই একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কেপিআই। নেক্সট আসছে কাস্টমার লাইফ টাইম ভ্যালু। লাইফ টাইম ভ্যালু মানে কি না, একটা কাস্টমার আমরা কতগুলো কাস্টমারকে রিটেন করতে পেরেছি। ধরুন আমার থেকে 50 জন কাস্টমার কনভার্ট করেছে, আমার সার্ভিস নিয়েছে, তার থেকে আমরা 30 জন কাস্টমারকে আমরা রিটেন করেছি, কারণ তারা সেকেন্ড টাইম বা থার্ড টাইমও আমার থেকে প্রোডাক্ট নিয়েছে বা আমার সার্ভিস নিয়েছে। ধরুন 25 জনকে আমরা 50 জনের মধ্যে 25 জনে আমার সেকেন্ড টাইম বা থার্ড টাইম আমার সার্ভিস নিয়েছে বা আমার প্রোডাক্ট নিয়েছে, তাহলে এরা আমার একটা লাইফ টাইম কাস্টমারে পরিণত হলো, একটা অ্যাসেটে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে কাস্টমার লাইফ টাইম ভ্যালু হচ্ছে 25%। একটা কাস্টমার এসে একবার আপনার সার্ভিস নিয়ে চলে গেলে কিন্তু আপনার বিজনেসের গ্রোথ হবে না। আপনার বিজনেসের গ্রোথ তখনই হবে যখন আপনাকে নতুন কাস্টমার তো চাই, নতুন কাস্টমার আপনাকে বাড়াতে হবে, তাছাড়াও আপনাকে কি করতে হবে না, পুরনো কাস্টমার রিটেন করে রাখতে হবে, যাতে তারা বারবার এসে আপনার থেকে সার্ভিসটা বা আপনার প্রোডাক্টটা কেনে বা আপনার সার্ভিসটা নেয়। সো দ্যাট ইজ কল্ড কাস্টমার লাইফ টাইম ভ্যালু বা CTLV। তো এই তিনটে গেল। এছাড়াও আরো কিছু কেপিআই আছে যেটা স্লাইডে আমি মেনশন করিনি, সেটা আমি তাও বলে দিচ্ছি। ভিডিও ভিউ এর ক্ষেত্রে কস্ট পার ভিউ বা টোটাল নাম্বার অফ ভিউ, যে আপনি ধরুন একটা ব্র্যান্ডিং করছেন, ব্র্যান্ড আপনার সার্ভিসের জন্য বা আপনার বিজনেসের জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস করছেন, তার জন্য আপনি ইউটিউবে ভিডিও দিয়েছেন বা ইউটিউবে অ্যাড চালিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিও থেকে কতগুলো ভিউ আসছে। যদি ভিউ আসে তাহলেই কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, ভিউ না পেলে কিন্তু আপনার সেই ভিডিওটা কাজে দিচ্ছে না ধরতে হবে। তো সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ ভিউজ কিন্তু একটা ইম্পর্টেন্ট কেপিআই। আরেকটা হচ্ছে কস্ট পার ভিউ, যে আপনার প্রতি কটা ভিউয়ের জন্য কত টাকা খরচা হচ্ছে। যদি খুব বেশি টাকা খরচা হয়ে যায় সেটাও কিন্তু একটা নেগেটিভ কেপিআই হিসেবে ধরা হবে। আমাদের কস্ট পার ভিউটাকেও কমাতে হবে। জেনারেলি কস্ট পার ভিউ কমই থাকে ইউটিউব অ্যাডের ক্ষেত্রে বা ইউটিউব ভিডিওর ক্ষেত্রে, কস্ট পার ভিউ খুব বেশি রিচ করে না, কিন্তু আমাদের যতটা সম্ভব কমের দিকে কস্ট পার ভিউটাকে রাখতে হবে। তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের কিছু কেপিআই এর এক্সাম্পল। এছাড়া ক্লিকস আছে, ইমপ্রেশনস আছে, এই ডেফিনেশনগুলো আমি দিয়ে দেবো। ইমপ্রেশন মানে আমার ওয়েবসাইটটা কতবার গুগলের বা সার্চ ইঞ্জিনে শো হয়েছে, বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি দেখি আমাদের সোশ্যাল মিডিয়া ওয়ালে কতবার আমার অ্যাডটা, আমার পোস্টটা শো হয়েছে, দ্যাট ইজ কল্ড ইমপ্রেশন। আর ক্লিক মানে তার মধ্যে কতবার ক্লিক পড়েছে। তো আপনি আরেকটা ইম্পর্টেন্ট খুবই টার্ম হচ্ছে যেটা ইন ফিউচারে আসবে, দ্যাট ইজ কল্ড CTR, ক্লিক থ্রু রেট। মানে টোটাল ইমপ্রেশনের মধ্যে আমার টোটাল কতগুলো ক্লিক পড়েছে। ধরুন আমার 100 বার আমার ওয়েবসাইটটা শো হয়েছে, তার মধ্যে 50 বার ক্লিক পড়েছে, 50 জন লোক ক্লিক করেছে, তাহলে আমার CTR হচ্ছে 50%। তো দ্যাট ইজ অলসো এ ইম্পর্টেন্ট কেপিআই। স্পেশালি এটা SEO আর গুগল অ্যাডস এর জন্য ইউজ হয়। যে CTR আমার যত হাই হবে তত কি হবে না, আমার পজিটিভ কেপিআই বলে আমরা ধরব। তো এইগুলো হচ্ছে সবই ডিফারেন্ট কেপিআই সম্বন্ধে আমি ধারণা দিলাম। ইন ফিউচারে এগুলো আরো ডিটেলে আলোচনা করবো, এবং এই ডেফিনেশনগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা এটাকে আরো স্টাডি করতে পারবেন ফার্দার, বা এটা আপনাদের ইন্টারভিউ বা শেখার ক্ষেত্রে আপনার এই লার্নিং প্রসেসে হেল্প করবে। তো নেক্সট যে স্টেপটা আমরা আসছি, নেক্সট স্লাইডে ডিসকাস করবো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। এই পুরো আজকের সেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড হচ্ছে এটাই, যেটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। যে আমরা কিভাবে অডিয়েন্স টার্গেটিং করব, যে বিভিন্ন মানে সমস্ত সব রকম লোক তো সমস্ত রকম অ্যাডভার্টাইজমেন্ট দেখে না, সমস্ত রকমের সার্ভিসে তারা ইন্টারেস্টেড হয় না। তো আমরা কি আপনার পার্টিকুলার বিজনেসের জন্য বা আপনার পার্টিকুলার সার্ভিসের জন্য কারা
কি ধরনের লোক ইন্টারেস্টেড আছেন, তাদেরকে আমরা কিভাবে খুঁজে পারবো বা কিভাবে টার্গেট করব, সেটার একটা ওভারভিউ আমরা দেখবো। ইন ফিউচারে যখন আমরা ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড দেখবো, মেনলি এটা পেড অ্যাডের ফিচার, এসইওতে এই ফিচারগুলো খুব একটা ইউজ হয় না। তো আমরা ইন ফিউচারে যখন গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস দেখবো, তখন আমরা সেক্ষেত্রে এটা আরো ডিটেলসে আলোচনা করবো। তো এখন একটা জাস্ট ওভারভিউ নিচ্ছি যে কি কি ধরনের টার্গেটিং আমরা করতে পারি। ফার্স্ট আছে ডেমোগ্রাফিক টার্গেটিং। ডেমোগ্রাফিক মিন আপনার এজ কি, আপনার জেন্ডার কি, আপনি কি ধরনের জব করেন, এটা হচ্ছে আপনার ডেমোগ্রাফিক। বা আপনি স্টুডেন্ট কি না, আপনি কি কোন কলেজ থেকে পাস আউট করেছেন, এই সমস্ত জিনিস হচ্ছে আপনার ডেমোগ্রাফিক। ধরুন আপনি একটা নিট বা জয়েন্ট এন্ট্রান্সের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য আপনি এন্ট্রান্স এক্সামের জন্য কোচিং প্রোভাইড করেন। তো সেক্ষেত্রে আপনার ডেমোগ্রাফিক্স কি হবে, কাদেরকে আপনারা টার্গেট করবেন, একটা এজ গ্রুপ থাকবে, বা তাদের পেরেন্টসদেরকে আপনারা নর্মালি টার্গেট করবেন। সবসময় স্টুডেন্টরা কিন্তু টার্গেট করে না বা অ্যাড দেখে না, এক্ষেত্রে আপনার তাদের পেরেন্টসদের টার্গেট করতে হবে, যে তারা কোন এজ গ্রুপের মধ্যে পেরেন্টস আছে, যাদের বাচ্চারা বা তাদের চাইল্ডরা এখন জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এইভাবে তাদের এজ গ্রুপ ধরে আপনারা টার্গেট করতে পারবেন। তারপরে তারা যারা হাই স্কুল পাস করেছে, যাদের স্কুলিং হচ্ছে জাস্ট স্কুল পাস করেছে, যারা কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছে, ধরুন আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য অ্যাডমিশন করাচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে এইভাবে ডেমোগ্রাফিক্স ভাবে আমরা টার্গেট করতে পারি, যে এজ, জেন্ডার, তারপরে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কি, এগুলো দিয়ে আমরা ডেমোগ্রাফিক্স হিসাবে টার্গেট করতে পারি। নেক্সট আসছে যেটা খুবই কমন, দ্যাট ইজ লোকেশন, যে আমরা কোন জায়গায় লোকেশন আমরা টার্গেট করছি। ধরুন আমার বিজনেসটা একদমই লোকাল, আমার একটা ক্যাফে আছে, আমার ক্যাফেটা হচ্ছে ধরুন গড়িয়াহাট লোকেশনে সিচুয়েটেড আছে। তো ওর আশেপাশের কিছু রেডিয়াসের মধ্যে থেকে লোকেই কিন্তু ওই ক্যাফেতে খেতে আসবে, এমন নয় যে দমদম থেকে বা আরও দূর থেকে, নর্থ ক্যালকাটা থেকে ওই ক্যাফেতে খেতে আসবে। তো সেই কারণে আমাকে লোকেশন স্পেসিফিক টার্গেটিং করতে হবে। সে আমি যখন এসইও করি বা আমি ধরুন অ্যাড চালাই, গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাড, লিড জেনারেশন ক্যাম্পেইন যাই চালাই না কেন, আমাকে ওই পার্টিকুলার লোকেশন বা ওই রেডিয়াসের মধ্যেই কিন্তু নিজের মার্কেটিং ক্যাম্পেইনটাকে সীমাবদ্ধ রাখতে হবে। তো দ্যাট ইজ কল্ড লোকেশন টার্গেটিং। নেক্সট আসছি দ্যাট ইজ ইন্টারেস্ট টার্গেটিং, যে ইন্টারেস্ট, যারা আপনার প্রোডাক্টে ইন্টারেস্ট। ধরুন আপনি এমবিএ কোর্স করাচ্ছেন, তো যারা এমবিএ করতে ইন্টারেস্টেড একমাত্র তাদেরকেই আপনার অ্যাডভার্টাইজমেন্ট বা তাদেরকেই আপনার পোস্টটা দেখতে পারবে তারা। তো এই ধরনের টার্গেটিংকে বলা হচ্ছে ইন্টারেস্ট টার্গেটিং। রিমার্কেটিং টার্গেটিং আগেই বলে দিয়েছি, ফিউচারে আবার ডিটেলসে আলোচনা করব। তো রিমার্কেটিং টার্গেটিং একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট আসছে প্লেসমেন্ট টার্গেটিং। প্লেসমেন্ট কি? প্লেসমেন্ট হচ্ছে ওয়েবসাইট। ধরুন আমরা অনেক সময় বিভিন্ন রকম ওয়েবসাইট সার্চ করি, সে সময় আমরা সাইডে দেখবেন অনেক রকমের ব্যানার অ্যাড দেখতে পারি, বা ইউটিউবের ক্ষেত্রেও আমরা ব্যানার অ্যাড দেখতে পারি, সাইডে বা নিচে দেখবেন অ্যাড আসে। তো দ্যাট ইজ কল্ড ব্যানার অ্যাড। এবং যে সাইটগুলোতে বা যে মোবাইল অ্যাপ, ডিফারেন্ট মোবাইল অ্যাপসেও আসে এই অ্যাডগুলো, যে মোবাইল অ্যাপে এই অ্যাডগুলো আসছে সেগুলোকে বলা হচ্ছে প্লেসমেন্ট। তো ধরুন আপনি একটা আজকে ট্যাক্সের উপরে বা আপনি একটা শেয়ার মার্কেটের উপরে একটা কোর্স প্রোভাইড করছেন, যে কিভাবে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। তো এই ধরনের এর জন্য যে অ্যাডগুলো হয়, ব্যানার অ্যাড বলুন বা যে অ্যাডগুলো হচ্ছে, বা আপনি ভিডিও অ্যাড চালালে সেটা ইউটিউবে কি ধরনের ভিডিওতে দেখাবে, সেটা হচ্ছে প্লেসমেন্ট। তো আপনারা সেখানে ফিনান্স রিলেটেড ওয়েবসাইট বা ফিনান্স রিলেটেড ভিডিওতে আপনারা এই ব্যানার অ্যাডগুলো শো করতে পারেন। তো এইভাবে যে আমরা ম্যানুয়ালি যে সিলেক্ট করছি যে কোন ওয়েবসাইটে বা কোন মোবাইল অ্যাপে বা কোন ভিডিও চ্যানেলের মাধ্যমে মধ্যেখানে আমরা এই অ্যাডটা দেখাবো, দ্যাট ইজ কল্ড প্লেসমেন্ট। তো প্লেসমেন্টটাও একটা খুবই ভাইটাল টার্গেটিং এর পার্ট। নেক্সট আসছি বিহেভিয়ার। বিহেভিয়ার মানে আমরা কি ধরনের লোককে টার্গেট করছি। ধরুন আমি একটা খুবই হাই ভ্যালু প্রোডাক্ট বিক্রি করছি, ধরুন রিয়েল এস্টেট প্রোডাক্ট, একটা প্রপার্টি আছে যার ভ্যালু হচ্ছে 1 কোটি টাকার ভ্যালু বা 2 কোটি টাকা একটা প্রপার্টির ভ্যালু আছে। তো সেটা কিন্তু সবাই কিনতে পারবে না। তো যারা ওই প্রপার্টিটা কিনতে সক্ষম, বা ধরুন 2 কোটি 1 কোটি হয়তো কম হলো, আরো ধরুন 20 কোটি 30 কোটি টাকার প্রপার্টি আছে, বাংলো আছে, তো সেটা ধরুন যারা কিনবে তারা কিন্তু সবাই কিনতে পারবে না। তো সেক্ষেত্রে যারা সেই অ্যাচিভ ক্ষমতাটা রাখে, যারা সেই ধরনের জব করে বা যাদের ইনকাম ইয়ারলি ইনকাম বা মান্থলি ইনকাম সেমনি রেঞ্জের আছে, বা যারা ধরুন আমরা কিছু এখান থেকে সিগন্যাল পেতে পারি। ধরুন যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, আপনার কোনো একটা ট্রাভেল এজেন্সি আপনি চালাচ্ছেন, যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারেন, বা তাদেরকে আপনি ক্যাম্পেইনের মাধ্যমে পৌঁছে যেতে পারেন, যে যারা এরা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করে, মানে এরা ফ্লাইটে ট্রাভেল করে, আপনি ফ্লাইটের টিকিট বুক করছেন, তো এদের কাছে আপনি অ্যাডভার্টাইজমেন্টের থ্রু দিয়ে পৌঁছে যেতে পারেন। তো এইভাবে আমরা বিহেভিয়ার টার্গেটিং এর মাধ্যমে বিভিন্ন লোককে আমরা পৌঁছাই। নেক্সট যেটা আসছি খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড, এটা ইম্পর্টেন্ট, এটা টার্ম,
এটা হচ্ছে ইন মার্কেট অডিয়েন্স। ইন মার্কেট অডিয়েন্স কাকে বলে? যে গুগল বা ফেসবুক বা যে কোনো সার্চ ইঞ্জিন আপনাকে কিছু লোককে ধরে রাখছে, যারা মনে করে তারা তাদের এআই সিস্টেম বা ব্যাকএন্ডে তাদের যে সিস্টেম কাজ করছে তারা ধরে নেয় যে এরা ওই পার্টিকুলার প্রোডাক্ট বা সার্ভিসটা খুঁজছে। তো এই ধরনের যে এদের অডিয়েন্স, ধরুন আপনি গুগলে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে একটা স্যামসাং এর মোবাইল সার্চ করেছেন, ফেসবুকে গিয়ে সার্চ করেছেন, এবার এর ফলে কি হচ্ছে না, আপনার ব্রাউজার যে হিস্ট্রি আছে এটা চেক করে গুগল বা ফেসবুক বা আদার সার্চ, ইউটিউব কি করছে না, ধরে নিচ্ছে যে আপনি এখন একটা মোবাইল ফোন সার্চ করছেন, আপনি একটা মোবাইল ফোন কিনতে চান। তো তখন ও কি করছে, আপনাকে কি করছে, একটা সেগমেন্টে ভাগ করে দিচ্ছে যাকে বলছে ইন মার্কেট অডিয়েন্স। মানে আপনি মার্কেটে এক্সিস্ট করছেন এখন, এবং আপনি এখন অ্যাক্টিভলি একটা মোবাইল ফোন সার্চ করছেন বা আপনি একটা স্মার্টফোন সার্চ করছেন। তো দ্যাট ইজ কল্ড, এই ধরনের কাস্টমারকে এরা গ্রুপিং করছে অ্যাজ এ ইন মার্কেট অডিয়েন্স। তো এটা বোঝা গেল ইন মার্কেট অডিয়েন্স কাকে বলে। আর লাস্ট হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স হচ্ছে আপনি আপনার মতন অডিয়েন্স সেট করতে পারবেন। ধরুন আপনার একটা কম্পিটিটর বিজনেস আছে, তারা অনেক দিন ধরে গুগলে অ্যাড চালাচ্ছে বা ফেসবুকে অ্যাড চালাচ্ছে, কিন্তু আপনি নতুন স্টার্ট করছেন এবং আপনি কি করলেন যে মিমিক করলেন তাদের অডিয়েন্সকে, তাদের অডিয়েন্সটাকে তাদের মতন করে এবার আপনি আপনার অ্যাডে বা আপনার ক্যাম্পেইনে আপনি ইউজ করলেন যে তারা যে ধরনের অডিয়েন্স ইউজ করছে। তো এই ধরনের টার্গেটিং প্রসেসকে বলা হচ্ছে কাস্টম অডিয়েন্স টার্গেটিং। তো এইগুলো হচ্ছে টোটাল মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর যে অডিয়েন্স টার্গেটিং আমরা করি। তাহলে একবার আমরা রিক্যাপ করে দিই কি কি টার্গেটিং আছে: ডেমোগ্রাফিক, লোকেশন, ইন্টারেস্ট, রিমার্কেটিং, প্লেসমেন্ট, বিহেভিয়ার, ইন মার্কেট অডিয়েন্স আর কাস্টম অডিয়েন্স। এইগুলো হচ্ছে ডিফারেন্ট আপনার অডিয়েন্স টার্গেটিং এর অপশন। এবারে যেটা আসছি নেক্সট স্লাইডে, নেক্সট টপিক, এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এটা আমি আজকে এখন ওভারভিউ দেবো, ডিটেলসে যাব না। যেটা হচ্ছে কল সোয়াট অ্যানালিসিস। সোয়াট হচ্ছে SWOT, এটা শর্ট ফর্ম SWOT। S comes for strength, W for weakness, O for opportunity আর T for হচ্ছে threat। যে কোনো বিজনেসের ক্ষেত্রেই কিন্তু এই সোয়াট অ্যানালিসিসটা খুবই ইম্পর্টেন্ট। একটা বিজনেস স্টার্ট করতে, নতুন ক্যাম্পেইন স্টার্ট করতে বা নতুন বিজনেস স্টার্ট করার আগে আমাকে সেই বিজনেসের কোথায় স্ট্রেংথ আছে, মানে সেই বিজনেসটা কি করলে আরো ভালো ফল করতে পারে, কি 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 কারণে সে তার কম্পিটিটরের থেকে এগিয়ে যাবে, কি কি উইকনেস আছে, কি কি কারণে সে তার বিজনেসটা ডাউন হতে পারে, অপরচুনিটিস কি আছে, ইন ফিউচারে ওই বিজনেস থেকে আমরা কি রকম রেভিনিউ জেনারেট করতে পারি, আর থ্রেট কি আছে যে ওই বিজনেসের কোনো নেগেটিভ এফেক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট কোনো সোসাইটির বা কোনো কিছুর উপর, অন্য বিজনেসের উপরে বা আপনার বিজনেসের উপর পড়ছে কিনা, দ্যাট ইজ কল্ড থ্রেট। তো এই পুরো জিনিসটা নিয়ে যে ডিসকাশন, যে অ্যানালিসিস করা হয় যে কোনো বিজনেস স্টার্ট করার আগে বা নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করার আগে, দ্যাট ইজ কল্ড সোয়াট অ্যানালিসিস। SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তো এইটা ফিউচার ভিডিওতে আমরা আরও ডিসকাস করব, প্রতিটা টপিকই ডিসকাস করব। তো এই আজকের স্লাইডে এগুলোই ছিল। তো নেক্সটে আরও ইম্পর্টেন্ট আরও নতুন জিনিস নিয়ে আমরা আসবো। তো বন্ধুরা, আশা করি আজকের ডিসকাশন আপনাদের ভালো লেগেছে। যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করার এবং আপনাদের কোয়েরিটাকে সলভ করে দেওয়ার। আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও যদি আপনারা ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত পেতে চান এবং ডিজিটাল মার্কেটিং ফ্রি অফ কস্টে শিখতে চান, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটাকে, টেকনোলজি ডিজিটাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন যত সম্ভব, যাতে আরো অনেক লোকে এই ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো, তথ্যগুলো তারা পেতে পারে। তো আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং দেখা হবে তাড়াতাড়ি নতুন এক ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত নতুন একটি ভিডিও নিয়ে। নমস্কার।